আচ্ছা, আপনাদের আজকে শুরু হবে হচ্ছে কি স্ল্যাব ডিজাইন, সরি কলাম ডিজাইন। তো ফার্স্ট আসলে কলাম ডিজাইন অনেকভাবে শেখানো যায়, তো আমরা আসলে শিখবো হচ্ছে কি এক্সাম্পল করে করে, ঠিক আছে? আমরা কলামের অনেক থিওরি আছে, আমরা থিওরি শিখবো হচ্ছে কি আস্তে আস্তে এক্সাম্পলের সাথে করতে করতে আমরা থিওরি শিখবো আসলে কি বলছে। ফার্স্টে আসেন একটা অ্যানালাইসিসের প্রবলেম দেখি। এক্সাম্পল 10.1 আমরা যেটা রেফারেন্স ফলো করতেছি সেটা হচ্ছে কি নাদিম হোসেনের বইটা, নাদিম হোসেনের 10 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট অঙ্কটাই হচ্ছে কি কলাম ডিজাইনের অঙ্ক। ফার্স্টে আমরা দেখবো যে একটা কলামের ক্যাপাসিটি বের করা। ক্যাপাসিটি মানে কি? একটা কলাম কি পরিমাণ ধারণ করতে পারে, লোড ক্যারি কি পরিমাণ ক্যারি করতে পারে। এখন আমার যদি দেখা যায় যে বিমের থেকে কলামে লোড আসছে 10 টন আর কলামের ক্যাপাসিটি হয় 5 টন, তাহলে কি ওই কলাম থাকবে? তখন আমি কি করব, কলামটা সাইজ চেঞ্জ করে আবার কলাম দেখে আমি আবার হিসাব করব ক্যাপাসিটি কত। ক্যাপাসিটি এখন 12 টন, অতএব এখন আমি কলামের উপর লোড চাপাইতে পারবো। তো সেই জিনিসটাই দেখতেছি, খুব সিম্পল। কলামের অঙ্ক করতে সময় লাগে 2 মিনিট। কলামের অঙ্ক করতে সময় লাগে অনলি 2 মিনিট। হ্যাঁ, কলামে কি পরিমাণ লোড আসছে সেটা জানতে হবে, এটা আমরা বিল্ডিং ডিজাইনে দেখব, ঠিক আছে? আপাতত আমরা ধরে নিব যে আমাদের কলামে এতখানি লোড আসতেছে, বলে দিবে। অথবা আমাকে ফার্স্টে কলামের ক্যাপাসিটি বের করা শিখতে হবে, তারপর আমরা দেখব যে বিমের থেকে কলামে কতখানি লোড আসতেছে সেটা আমি কেমনে কলাম ক্যারি করাবো। তো আমরা সেটা দেখব। ফার্স্টে আমরা প্রবলেমটা দেখি। প্রবলেমটা বলছে হচ্ছে কি এরকম, ডিটারমাইন the allowable design axial load on 12 ইঞ্চি স্কয়ার কলাম। ঠিক আছে, 12 ইঞ্চি স্কয়ার কলাম মানে কি 12 × 12, এই ছবিটা দেখানো আছে, এদিকেও 12 ওদিকেও 12, রিইনফোর্সড উইথ 4, চারটা নাম্বার 9 বার। নাম্বার 9 মানে হচ্ছে কি 9 সুতা রড দেওয়া আছে, কয়টা? চারটা। তো 4 কোণা 4টা দিছে। টাইস আর 3 নাম্বার 3 বার, স্পেসিং এট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে টোটাল টপ টু বটম 12 ইঞ্চি সেন্টার টু সেন্টারে আমার 3 নাম্বার বার, মানে 10 মিলি বার দেওয়া আছে। মিলির হিসাব বাদ দেন, কারণ বইগুলো সব সুতার হিসেবে আছে আগেকার আমলে, মানে আগে যেটা আমরা ফলো করতাম। এখন আমরা এসে ইউনিটে চলে গেছি। এবং কলামের এফ প্রাইম সি এবং এফ ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে কি 4 কেএসআই এবং 60 কেএসআই। আচ্ছা, ফর্মুলা একটাই, ফর্মুলাটা লিখে নেন। PU আলটিমেট ক্যাপাসিটি অফ কলাম, PU is equal to হচ্ছে গিয়া 5pn, বা এটা লাগবে না, 5pn বাদ দেন। PU is equal to হচ্ছে গিয়া 5k, PU is equal to 5k 0.85 f prime c into ag plus ast ব্র্যাকেটে fy minus 0.85 f prime c। আমাদেরকে এখন দেখতে হবে এই প্রত্যেকটা। হ্যাঁ, PU is equal to হচ্ছে গিয়া আলটিমেট ক্যাপাসিটি অফ কলাম, PU। 5pn লাগবে না? 5k লাগবে তো, এইটুকু লাগবে না, 5pn ওটা না জানলেও হতো। কোথায় ph? pn 5pn। বোঝা গেছে? আগে তুলছেন? হ্যাঁ না, এটা আর জুম করা যায়। হ্যাঁ, আমি আবার বলি, শোনেন। PU is equal to 5pn is equal to 5k 0.85 f prime c ag plus ast fy minus 0.85 c 0.85 f prime c। এখন এখানে কি বুঝেন নাই? একটা ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে আমাকে চিন্তা হবে প্রত্যেকটা জিনিস কি। ফাই হচ্ছে কি রিডাকশন ফ্যাক্টর, যেটা আমরা আগে জানি। বিমের জন্য কত? ফাই এর মান 0.9, কলামের জন্য 0.65, কলামের জন্য বিমের জন্য ফাই এর মান 0.9 রিডাকশন ফ্যাক্টর। এটা তো আদিম আমলের কাহিনী। কলামের জন্য ফাই এর মান হচ্ছে গিয়া 0.65, কার জন্য? টাইট কলামের জন্য। টাইট কলাম না হইলে 0.75।
টাইট কলাম না হয় আরেকটা কলাম আছে, আরেক ধরনের কলাম, সার্কুলার কলাম, নট নেসেসারিলি স্পাইরাল কলাম বা স্পাইরাল কলামই আসলে। এখানে আমাদের স্পাইরাল কলামে বলছে, স্পাইরাল কলাম আসলে ওটা স্পাইরাল কলামের জন্য হচ্ছে কি 0.75। আমি এখন স্পাইরাল কলামে নাই, স্পাইরাল কলাম দেখার সময় আমরা পায়ের মান কত বসাবো? 0.75 ফিক্স, বোঝা গেছে? হয় 0.65 নাই তো 0.75। এটার কোনো কনফিউশন আছে? টাইট মানে হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার, রাইট? রেক্ট্যাঙ্গুলার হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো শেপ হইতে পারে। টাইট মানে হচ্ছে কি প্রত্যেকটা টাই আলাদা আলাদা। আমি একটা চারকোনাই বানাইলাম কিন্তু আমি স্পাইরাল করে দিলাম, তাইলে এটা তো স্পাইরাল হয়ে যাবে। স্পাইরাল মানে হচ্ছে কি প্রত্যেকটা যেই টাইগুলো সেগুলো একের সাথে জয়েন্টেড, ঠিক আছে? স্পাইরাল এবং টাইট কলামের মধ্যে পার্থক্য বুঝছেন? টাইট কলাম মানে প্রত্যেকটা আলাদা আলাদা, আপনারা যে টাই বলেন টাইবার, টাইবারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। যদি প্রত্যেকটার সাথে টাইবারে জয়েন্ট থাকে তাহলে সেটাকে বলবো স্পাইরাল কলাম, ঠিক আছে? এন্ড সেটা চারকোনা না ত্রিভুজ না চতুর্ভুজ এগুলো আমার দেখার বিষয় না, ঠিক আছে? এটা যে কোনো শেপ হতে পারে। আচ্ছা, এখানে আমার দেওয়া আছে হচ্ছে কি স্কয়ার টাইট কলাম, স্কয়ার চারকোনা, ঠিক আছে? আচ্ছা, তাইলে ফাইয়ের মান বুঝলাম, ফাইয়ের মান দুটো হইতে পারে, একটা 0.75 আর একটা 0.65। আমার জন্য কোনটা হবে? 0.65। এই ফ্যানটা বন্ধ করুন। এরপরে আসেন কে। কে এর মান কত? কে এর মান দুইটা আছে, টাইডের জন্য একটা, স্পাইরালের জন্য আরেকটা। টাইডের জন্য 0.8, স্পাইরালের জন্য 0.85। দুইটা ভ্যালু 0.8 অথবা 0.85। টাইডের জন্য 0.8, টাইডের জন্য 0.8 আর স্পাইরালের জন্য 0.85। হ্যাঁ, কে এইটা হচ্ছে কি আপনার শেপ ফ্যাক্টর একটা, মানে ওই আপনার ওই টাইড আর স্পাইরালের শেপ ফ্যাক্টর এক ধরনের, ঠিক আছে? এটার আমি মানে কি বলে এটার আমার নাম জানা নেই, ফ্যাক্টর একটা, কে একটা কোএফিশিয়েন্ট। হ্যাঁ, রিডাকশন না, রিডাকশন ফ্যাক্টরের নাম পাই, ওটা মনে থাকে, ওটা বিমের জন্য আছে। এটা এটা কে এর একটা হচ্ছে কি আপনার এই যে স্পাইরাল টাইডের পার্থক্য করার জন্য এক ধরনের ফ্যাক্টর, ঠিক আছে? এক ধরনের সেফটি ফ্যাক্টর এগুলো। হ্যাঁ, না এফ প্রাইম সি এর সাথে কে এর মান কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে যে রো দিয়ে বের করে, না, কে এর মানের সাথে এর কোনো সম্পর্ক নাই। কে এর মান ফিক্সড, দুটো ভ্যালু। ফাই এর মান ফিক্সড, দুটো ভ্যালু। এটা কোডের বলে দেওয়া ভ্যালু, ঠিক আছে? এর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কোনো সূত্র নাই। আমি তো বললামই এক লাইনের অঙ্ক, আবার বলে নেই কলাম ডিজাইন হচ্ছে কি এক লাইনে করা যায়, মানে মুখে মুখে ক্যালকুলেট করা যায় যে কলামের ক্যাপাসিটি কত হবে, ঠিক আছে? জটিলতার কোনো কারণ নাই, আপনারা তো আবার জটিল করতে খুব অভ্যস্ত, জটিল করার কিছু নাই, একটাই লাইন। এরপরে আসেন 5 কে গেল, এরপরে কি আছে 0.85, 0.85 মানে 0.85 ফিক্সড, ঠিক আছে? এরপর আছে এফ প্রাইম সি যা ধরবেন সেটাই। এজি মানে গ্রস ক্রস সেকশনাল এরিয়া, কলামের সাইজটা, সাইজ দিয়ে। এখন সাইজ যদি 4 কোণা চতুর্ভুজ যাই আসুন না কেন, ওই সাইজটা আপনাকে এরিয়া বের করতে হবে, গ্রস, বোঝা গেছে? এরিয়া কেমনে বের করে? একটা চতুর্ভুজের এরিয়া ধরবেন প্রস্থ, একটা সার্কুলার এরিয়া π/4 d স্কয়ার, এরকমই কিছু একটা, ঠিক আছে? আপনি যখন তিন কোণা বানান, হেক্সাগন বানান, যাই করেন না কেন, ওইটা এজি আপনি এএসটি তে বলে কেন? এজি রোজি কই পেলেন? এজি গ্রস ক্রস সেকশনাল এরিয়া। এরপরে টার্ম কি? এএসটি, স্টিলের এরিয়া, স্টিলের এরিয়া, এরিয়া অফ স্টিল। তাহলে স্টিলের এরিয়া এখানে আমি যদি 4টা 9 নাম্বার বার দেই তাহলে 9 নাম্বার বারের এরিয়া যত তার 4 গুণ। আমি যদি 10টা 8 নাম্বার বার দিতে 10টা 8 নাম্বার বারের যতখানি এরিয়া ততখানি, যে পরিমাণ স্টিল দিব স্টিলের এরিয়া। এএসটি গেল, এফওয়াই এর মান যা ধরবেন তাই। এরপরে 0.85 একই জিনিস, এফ প্রাইম সি। বোঝা গেছে? ডেরিভেশন খুব সোজা। এখানে প্রত্যেকটা টার্ম আমি ব্যাখ্যা করার কারণ আছে, প্রত্যেকটা টার্ম ব্যাখ্যা করছি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এবং সবসময় আমাকে ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ধরতে পারতেছেন। এখন এখানে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বের করছে, দেখেন এর পরের লাইনে অঙ্কটা করে ফেলেন, এটা 2 মিনিটের অঙ্ক। ফাই এর মান কত বসাইছে? কেন বসাইছে 0.65? টাইট কলা। এরপর দেখেন দেখেন কোনটা বুঝেন না, আপনি বুঝতে হবে না তো।
কই গেল আপনার কি অবস্থা? কোনটা বুঝেন না এখানে, কোনটা বুঝেন না? হ্যাঁ, কলামের ক্যাপাসিটি এসটি স্টিলের এরিয়া, স্টিলের এরিয়া। এখন কথা হচ্ছে এখানে আমি স্টিল দিছি কি 9 নাম্বার বার, 9 নাম্বারের বারের এরিয়া কত? 1। 4টা 9 নাম্বার বারের এরিয়া কত হবে? 4। এখানে কত আছে দেখেন, এসটি 4 বসাইছে, ভেঙে ভেঙে করা। এই যে উপরে তো লেখাই আছে দেখেন, 4 1 মানে হচ্ছে কি 9 নাম্বার বারের এরিয়া 1, 4টা 9 নাম্বার বারের এরিয়া কত? 4। আর এজি এর মান কত হয়? 12 × 12 করলে কত হয়? হ্যাঁ, সব এখানে ইঞ্চিতে। ঠিক আছে, তুলছেন 2 লাইন, অঙ্ক কিন্তু করা শেষ। ঠিক আছে, এখানে কি বুঝলেন নাকি? আবার বলে দেই। হ্যাঁ, f টাইমস এর মান 4 কেছে, fy 60, ওখানে যার যার জায়গায় 4টার মান বসানো আছে। আসেন 5, প্রথম 5 এর মান কত? ফর্মুলাটা খেয়াল করেন। প্রথমে 5 এর মান কত বসাইছে? 0.65। তারপরে k এর মান কত বসাইছে? 0.8। তারপরে 0.85 f প্রাইম, এটা 85 আছে। f প্রাইম c এর মান কত বসাইছে? 4। ag এর মান কত বসাইছে? 12 × 12 প্লাস ast এর মান কত বসাইছে? 4। কারণ কি আমার এখানে 9 নাম্বার বার আছে, 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে কি 1 করে 9 নাম্বার বারের এরিয়া কত, এটা কেমনে বাইর করে? ওই চার্টই তো আছে আপনাদের। ঠিক আছে, অথবা ক্যালকুলেট করে বের করতে পারেন। এরকম 9 নাম্বার বার আছে 4টা। যেরকম 8 নাম্বার বারের এরিয়া কত? 0.79। তাহলে আমার যদি এখানে 4টা 8 নাম্বার বার থাকতো তাহলে এরিয়া কত হতো? 4 × 0.79। তাহলে গেল। এরপরে fy এরপরে 0.85 f প্রাইম c আপনারা বলে শিখতে পারেন, আপনারা শিখতে না চাইলে তো আমি শিখাতে পারবো না। ঠিক আছে, এক ফর্মুলায় কলাম ডিজাইন শেষ। এরপর আস্তে আস্তে ডিপে ঢুকবো। আপাতত বুঝতে পারছেন তো কলাম কেমনে, মানে ক্যাপাসিটি কেমনে বাইর করে। ঠিক আছে, ক্যাপাসিটি বের হলো। এখন আমার ক্যাপাসিটি বের হলো যে এটা 372 কিপ লোড নিতে পারবে, বা প্রায় হচ্ছে গিয়া আপনার 180 টন, 185 টন মনে হয়। 372 এর 2 দ্বারা ভাগ করে কত আসে? হ্যাঁ, মানে টন হচ্ছে গিয়া 1 টন সমান 2 কিপ, 186 টন লোড করে দিতে হবে। ওই কলামটা 100 বা ওই পাইলটা বা যেটাই বলেন না কেন, এটা পাইলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কিন্তু পাইলের কিছু মিনিমাম লিমিটেশন আছে। টন 1 টন সমান 2 কিপ, 1 টন সমান 2 কিপ। আচ্ছা, এখানে আসলে কত? 372 কিপ বা 186 টন লোড এই কলামটা নিতে পারবে। ডিজাইন শেষ। এবার আসেন, কিছু জিনিস চেক করছে, এইটুকু এই অঙ্কের জন্য নেসেসারি ছিল না, তারপর কিছু চেক করে নিতে হয়, যেগুলা এসিআই কোড লিমিটেশন। আমি আগে বললাম তো অঙ্ক আপনি করবেনই, কিন্তু এমন হয়েছে যে আপনাকে মিনিমামটা ম্যাক্সিমামটা সবসময় চেক করে দেখতে হবে। ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম কিরকম, কিসের মিনিমাম ম্যাক্সিমাম? রডের মিনিমাম ম্যাক্সিমাম। রডের একটা মিনিমাম আছে, যেটা আমি আগে বলি। পাইলের ক্ষেত্রে ফর্মুলা প্রযোজ্য হলো, পাইলের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম প্রযোজ্য নয়। ঠিক আছে, পাইলটা আমরা অন্যভাবে ডিজাইন করি, মিনিমাম ম্যাক্সিমাম। বাট কলামের ক্ষেত্রে, আপাতত কলামের ক্ষেত্রে দেখি। কলামের ক্ষেত্রে মিনিমাম ম্যাক্সিমাম লিমিট করে দিয়েছে কোড 1% থেকে 8%। তার মানে রডে, এটা ভাইবার খুব কমন কোশ্চেন, রডে মিনিমাম ম্যাক্সিমাম রড কত? মিনিমাম রডে 1% দিতেই হবে। যদি 1% এর কম আসে তাহলে 1% আমাকে দিতেই হবে। মানে রডের মিনিমাম রডই হচ্ছে কি 1%। কার 1%? আমার কনক্রিটের 1%। মানে কনক্রিটটা যদি আমার হয় মনে করেন 12 মানে 144 ইঞ্চি স্কয়ার কনক্রিট, তাহলে আমাকে এর 1% 1.4 ইঞ্চি স্কয়ার আমাকে রড অবশ্যই থাকতে হবে। এবং ম্যাক্সিমাম কত? 8%। তার মানে 8%, ওই 144 এর 8%। বোঝা গেছে? মিনিমাম রডের পরিমাণ কত? 1%। ম্যাক্সিমাম রডের পরিমাণ কত? 8%। আমার এখানে রড কত আছে বের করা যাবে? কিভাবে বের করব? আমার কনক্রিটের সাইজ কত? 12 144, আর রড কতখানি আছে? 4। তাহলে আমার পার্সেন্টেজ কত আছে? 4/144। 4/144 করলে কত আসে? 2.78%। মানে 100 দ্বারা আবার গুণ করছে কিন্তু পার্সেন্টেজ করতে। হ্যাঁ, তাহলে আমার ঠিক আছে
ঠিক আছে, মানে রডের আমার কোনো মিনিমাম ম্যাক্সিমাম কোনো সমস্যা নাই। 1 থেকে 8 এর মধ্যে রড অবশ্যই থাকতে হবে। মাথা ঢুকছে আপনার? মাথা ঢুকছে? 1 থেকে 8% এর মধ্যে রড থাকতে হবে, এটা মাথা ঢুকছে? আপনারাই বলতেছি আমি। হ্যাঁ আচ্ছা, তাইলে রড আমার 1 থেকে 8% এর মধ্যে থাকতে হবে। সাধারণত 4% এর উপর রড দেওয়া হয় না, সাধারণত 4% এর উপর রড দেওয়া থাকে, মানে ম্যাক্সিমাম লিমিট আমার 8% ঠিকই আছে। আবার বলি নেই, ম্যাক্সিমাম লিমিট আমার 8% ঠিকই আছে, মানে 8% পর্যন্ত দিতে পারবো। বিল্ডিং এ সাধারণত 4% এর বেশি দেওয়া হয় না। দিতে পারে, মানে আমার লিমিট আছে, আমি দিতে পারবো, কিন্তু তখন আপনি ওই যে দেখবেন যে কোনো মতে কনক্রিট ঢুকবে না আর কি, কনক্রিট ঢুকবে না। যত পার্সেন্টেজ বাড়তে থাকবে তত দেখবেন যে ক্লোজ হয়ে যাচ্ছে, তো তখন আর রড একসাথে দিতে পারবে না, রড তখন বাঁধতে দিতে হবে একসাথে, বান্ডেল করে, বান্ডেল বার সিস্টেমে রড দিতে হবে। ওগুলো হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য, আপনার গার্ডার, বড় বড় গার্ডার, পিয়ারের গার্ডার বলতেছি, পিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, ব্রিজের 8% পর্যন্ত দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা কখনোই ডিজাইন করবেন না অ্যাবাভ 4%। বোঝা গেছে? আপনার জন্য 4% হচ্ছে গিয়া আমার দেওয়া ম্যাক্সিমাম লিমিট। বুঝতে পারছি? এটাকে বললাম প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম। আপনাদের জন্য প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম বিল্ডিং এর জন্য কত পার্সেন্ট? 4%। আপনারা কখনোই 4% এর অধিক ধরে ডিজাইন করবেন না। কোনটা ধরে করা বেটার? বেটার হচ্ছে কি 2 থেকে 3% এর মধ্যে ধরা, 2.5%, 3%, 2%, 1% তো ধরবেন না, 4, 5, 6, 7, 8 ধরবেন না, ধরবেন কত? 2 থেকে 3 এর মধ্যে। বোঝা গেছে? এখানে যেটা আছে এটা খুব ভালো একটা ভ্যালু, 2.78%, ভালো ভ্যালু। তার মানে আপনাকে রো এর মান কখনো বলে দিবেন, আপনাকে নিজে ধরে ডিজাইন করতে হবে। রো এর মান কত ধরবেন? 2.5, 3, 2 এগুলাই। বোঝা গেছে? প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম 1 থেকে 8%, আমি ধরবো কত? আমি 2, 3, 4 এর মাঝখানে ধরবো, এর থেকে বাইরে কখনোই যাব না। গেল কি? এটা গেল হচ্ছে গিয়া রডের ক্ষেত্রে। এখন আসেন আরেকটা রড আছে, সেকেন্ডারি রড। সেকেন্ডারি রড কোনগুলা? টাই বার। এটার জন্য টাই, আগে স্পাইরাল যখন করবো তখন স্পাইরাল, ঠিক আছে? তাইলে এটার জন্য আপনাকে, এটা কিন্তু আর্টওয়ার্ক ডিজাইন না, এগুলো কোনোটাই আর্টওয়ার্ক ডিজাইন না। আর্টওয়ার্ক ডিজাইন হলে আলাদা করে আমাদের স্পেশাল ওই যে অর্ডিনারি রিইনফোর্সমেন্ট বললাম না, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অথবা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য টায়ার স্পেসিং আলাদা আলাদা হয়, ওটা আমরা যাচ্ছি না। এটা হচ্ছে জেনারেল টাই ডিজাইন। জেনারেল টাই টপ টু বটম একই রকম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা দেখে আসছেন L/4 এক ধরনের স্পেসিং, ক্লোজ স্পেসিং, তারপর ওয়াইড স্পেসিং, তারপর আবার ক্লোজ স্পেসিং। কেউ কি দেখছেন? তাই হ্যাঁ, সেটাই বলতেছি। ওগুলো হচ্ছে কি সবসময় মনে রাখবেন, ওগুলো আর্টওয়ার্ক রেজিস্ট্যান্ট বিল্ডিং ডিজাইন, মানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ডিজাইন, মানে যেটার মধ্যে ল্যাটারাল লোডটাও কে নেয়? কলাম বিম নেয়, রাইট, ওই কলাম ডিজাইনের জন্য। আর এটা হচ্ছে জেনারেল কলাম, মানে শুধুমাত্র ভার্টিক্যাল লোড ক্যারি করে এরকম একটা কলাম, এর মধ্যে কোনো ল্যাটারাল ইফেক্ট নাই। এটা ধরে নিয়ে আসলে এটার একটা লিমিটেশন দিয়ে দিছে কলাম ডিজাইনের। সেটা কি রকম? সেটা হচ্ছে গিয়া মিনিমাম টাই ডাইমেনশন অবশ্যই 3 নাম্বার বার। 3 নাম্বার বারের নিচে কখনোই দেওয়া যাবে না। আমি আগেই বলিনি, এটা শুধুমাত্র কলামের ক্ষেত্রে প্রযোজ্য, নট পাইল। পাইলে এক ধরনের কলাম, বাট পাইলে কিন্তু হরহামেশাই 8 মিলি ইউজ করতেছে, বাট কলামে কখনোই 8 মিলি ইউজ করতে পারবে না যদি বাংলাদেশের কোড ফলো করে। বাংলাদেশের কোড ফলো করতে হলে অবশ্যই তাকে 10 মিলি দিতেই হবে, 10 মিলির উপরে দিতে পারবে, 10 মিলির নিচে কখনো কলামে রড দিতে পারবে না। যদি কেউ কোনোদিন দেখেন যে 8 মিলি রড দিচ্ছে, ওগুলা কোনো অরিজিনাল ডিজাইন না, ঠিক আছে? কলামের মিনিমাম টাই রডের নাম্বার হচ্ছে গিয়া 3 নাম্বার রড। সেকেন্ড কথা বলছে কি, স্পেসিং ইজ স্মলেস্ট, মানে 3টা স্পেসিং বের করতে হয়। এদিকে খেয়াল করেন, 3টা স্পেসিং বের করতে হয়। কলামের টাইবারের স্পেসিং আছে না, 3টা স্পেসিং বের করতে হয়। একটা হচ্ছে 48 ইঞ্চি ডায়ামিটার অফ টাইবার, টাইবারের ডায়ামিটার, অথবা 16 ইনটু মেন বারের ডায়ামিটার, অথবা লিস্ট ডাইমেনশন, কলামের সবচেয়ে ছোট দিকটা, হ্যাঁ ছোট সাইজটা। মানে একটা কলাম মনে করেন 12-15, তাহলে ছোট সাইজ কোনটা? 12। একটা কলাম যদি 10-12 হয় তাহলে ছোট সাইজ কোনটা? 10। 3টা স্পেসিং বের করেন, এই 3টার মধ্যে যেটা সবচেয়ে কম সেই স্পেসিংটা আমাকে
দিতে হবে। বোঝা গেছে? আসেন এবার তিনটা স্পেসিং বের করতে হবে। একটা হচ্ছে গিয়া 48 ইনটু টাইবারের ডায়ামিটার। টাইবারের ডায়ামিটার কত বলতে দেখি এখানে 3 সুতা। 3 সুতা মানে কত, ডায়ামিটার কত হয়? টাইবারের ডায়ামিটার আপনাদের তো একটা চার্টে ছিল 10 মিলি। আমি তো মিলিতে আসতে পারবো না। 3 সুতা মানে 3/8 সুতা মানে কি 1/8 না 1/8 না। 3 সুতা রডের ডায়ামিটার কত হবে? 3/8। 5 সুতা রডের ডায়ামিটার কত হবে? 5/8। 10 সুতা রডের ডায়ামিটার কত হবে? 10/8। 0.375 সুতা মানে এটা হচ্ছে কি সুতার হিসাব। 8 সুতায় 1 ইঞ্চি, তাহলে এটা 3 নাম্বার। 3 নাম্বার মানে 3 সুতা, মানে নাম্বার মানে সুতা আর কি। ঠিক আছে? 8 দিয়ে ভাগ, এটা হচ্ছে কি নিয়ম। যেরকম আমি যদি বলি ইঞ্চি বের করব, তাহলে প্রত্যেক ফিটকে আমার কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে, তাই না? মানে এক একটা 12 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ইঞ্চি, ওরকম 8 ভাগের 1 ভাগ হচ্ছে কি 1 সুতা। বুঝা গেছে? এটা কোনো কঠিন কিছু না, মনে রাখেন 1 ইঞ্চি মানে 8 সুতা। এবার হিসাব করেন। যাই হোক আপনাদেরও হিসাব করতে হবে। তাহলে আমার 48 ইনটু ডায়ামিটার অফ টাইবার। টাইবারের ডায়ামিটার কত? এই যে 48 ইনটু 3/8 18 ইঞ্চি আসে। আর আমি বলছি 16 ইনটু মেন বারের ডায়ামিটার। মেন বার কত? 9, তাহলে 9/8 ওটাও 18 ইঞ্চি আসে। এবং 3 নাম্বার স্পেসিং কি বের করছে? লিস্ট ডাইমেনশন। লিস্ট ডাইমেনশন কত? 12 ইঞ্চি। তাহলে এই যে 18 18 12 এই তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা? 12। তাহলে আমাকে কত ইঞ্চি পর পর টাইবার দিতে হবে? 12 ইঞ্চি। লিস্ট ডাইমেনশন হচ্ছে কি একটা কলামের যে সাইজ, সেই সাইজের সাথে ছোট ছোট দিকটা কোনটা, সেটাই হচ্ছে কি লিস্ট ডাইমেনশন। লিস্ট ডাইমেনশন মানে হচ্ছে কি কলামের সবচেয়ে ছোট ডাইমেনশন, মানে স্মলেস্ট ডাইমেনশন। ঠিক আছে? ওটাকে লিস্ট ডাইমেনশন বলা হচ্ছে। বোঝা গেছে? স্পেসিং বের করব 3 জায়গা থেকে। একটা হচ্ছে কি 16 ইনটু মেন বারের ডায়ামিটার। ডায়ামিটার কিন্তু এরিয়া না, আপনারা পরীক্ষার হলে ভুল করে এরিয়া বসাবেন। ঠিক আছে? এটা হচ্ছে ডায়ামিটার, মানে সাইজটা কত, ডায়ামিটারটা কত। আর এরিয়া মানে তো ক্ষেত্রফল। 16 ইনটু মেন বারের ডায়ামিটার অথবা 48 ইনটু টাইবারের ডায়ামিটার। মেন বারের ডায়ামিটার কোনটা? যেটা মেন যে রডগুলো দিচ্ছি 9 নাম্বার খাড়া রডগুলো, এটা মেন বার বলতেছি। আর যেগুলো আমি পেঁচাচ্ছি মানে মেন বারকে ধরে রাখার জন্য যে সেকেন্ডারি বারগুলো দিচ্ছি 9/8। হ্যাঁ, এই যে 9/8 করছে। আচ্ছা, 48 ইনটু টাইবার ডায়ামিটার অথবা কলামের ছোট সাইড। বোঝা গেছে? এবার আপনারা একটা কুইক একটা হিসাব করেন। আমি টাইবার দিছি 4 নাম্বার, টাইবার দিছি কত? 4 নাম্বার। মেন বার দিছি 8 নাম্বার এবং কলামের সাইজ হচ্ছে 10-15। আবার বলি, টাইবার দিছি 4 নাম্বার, হ্যাঁ, মেন বার দিছি 8 নাম্বার এবং কলামের সাইজ হচ্ছে 10-15। এইটার স্পেসিং কত হবে? টাই স্পেসিং 8 নাম্বার 10-15। হ্যাঁ, কোনটা দিব? 10 দিব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট। এই পড়েন আগে মেন বার কত আগে করেন, করে কোথায় বুঝেননি সেটা আমাকে বলেন। রেগুলার হিসাব থেকে এখানে 9 সুতা দিয়ে হিসাব 9/8 9 নাম্বার 9 নাম্বার দিকে 9 নাম্বার সুতা আছে। হ্যাঁ, 9 নাম্বার মানে 9 সুতা, মানে নাম্বার বার মানে হচ্ছে সুতা বার। ঠিক আছে? বাংলায় বলতেছি সুতা আর ইংলিশে বলতেছি নাম্বার। কোনটা আপনার, আপনি কি লিখছেন আগে তাই বলেন আমাকে। এই 48 ফর্মুলার 48 16 এগুলা ফর্মুলা। পিছনে আপনি করছেন দেখি কি আসছে, কত আসছে?
16 তো 20 10 16 তো 20 কোনটা দিবেন 10 দিবেন আপনি বলেন আপনার টাইবার দিছি 4 নম্বর নেইবার দিছি 8 নম্বর ফলোআপ দিছি 10 নম্বর তাহলে এখানে স্পেসিং কত আছে তাই 8 হলে কিন্তু 4/8 কত কত আছে 19 এর শেষে ক্যালকুলেট করলে পাবেন 16 ইনটু 8/8 আরেকটা আছে 10 আর 8 এর শেষে 10 তাহলে তিনটা স্পেসিং আছে তাই তো বুঝছেন আপনি বুঝছেন করছেন আপনি 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 ওখানে এদিকে কারো বাধা আছে এবার আপনি দেখি আপনি বলতেছেন ফর্মুলা কি লাগে আপনি দেখি তো ওই ফর্মুলাটা করেন স্পেসিং এর ফর্মুলা এর থেকে আপনি কম স্পেসিং দিতে পারবেন কিন্তু এর থেকে বেশি আপনি স্পেসিং দিতে পারবেন না বুঝা গেছে মানে আপনার আসছে কত 16 24 10 এর মধ্যে কোনটা দিবেন 10 আপনি 8 দিতে পারেন 6 দিতে পারেন 5 দিতে পারেন যাই দেন না কেন 11 দিতে পারবেন এটাই ম্যাক্সিমাম লিমিট করে দিচ্ছি আচ্ছা আসেন একই জিনিস আমরা আবার করব সমস্যা নেই ডিজাইন एग्जांपल মানে আপনাদের এই ধরনের প্রবলেমই আসলে প্র্যাকটিক্যালি করতে হবে আপনার বলা আছে এখানে কি ডিজাইন আপনার সাইজ টাইজ কিছু বলা নাই আগের বারে কি বলে দিছিল সাইজ বলে দিছিল আপনাকে এখন সাইজ টাইজ বানাইতে হবে আর ডিজাইন করবেন ডিজাইন আপনি যে ফলো করতে পারেন না আপনি একটু ফলো করেন ঠিক আছে আমি একটা কলাম কি করব ডিজাইন করব মানে কি ডিজাইন মানে কি বিম কলাম সাইজ বের করব রড কত সেগুলা বের করব আচ্ছা আমার বলছে এখানে ডেড লোড কত আছে 400 লাইভ লোড কত আছে 232 তাহলে আমার ডেড লোড জানা আছে লাইভ লোড জানা আছে তাহলে এই কলামে কি পরিমাণ পিইউ লোড আসছে সেটা বের করতে পারবো না পিইউ কত আসছে 1.2 ইনটু ডেড লোড আর 1.6 ইনটু লাইভ লোড হ্যাঁ সব পৃথিবীর সবকিছুর ক্ষেত্রে আলটিমেট লোড হচ্ছে এইটাই মানে আপনাদের জন্য আর কি ঠিক আছে 1.2 ইনটু ডেড লোড আর 1.6 ইনটু লাইভ লোড তার মানে কলামে লোড আসছে কত 851 মানে ক্যালকুলেট করলে সেটাই আসবে ভুল আসলে আমার কাছে বলার না এটা বইয়ের কপি হ্যাঁ ক্যালকুলেট করে দেখবেন 1.2 ইনটু ডেড লোড মানে কত 1.2 ইনটু ডেড লোড কত বলছে 400 করতে গিয়ে আসলে আপনি বলেন দেখি আপনার নামটা কি জানি হ্যাঁ প্র্যাকটিক্যালি তার ওখানে দেওয়া থাকবে না প্র্যাকটিক্যালি আপনার ওই যে কলামের থেকে আর বিমের থেকে লোড বের হবে হ্যাঁ আচ্ছা আর 1.6 ইনটু লাইভ লোড 851.2 আছে আচ্ছা বাদ দেন এরপর আমার বলছে কি তার মানে আমার ওই ফর্মুলাটা এমন ভাবে বসাইতে হবে যাতে করে 851 লোড নিতে পারে আমাকে ফার্স্টে সাইজটা বের করতে হবে তো সাইজ বের করার জন্য আমাকে একটু টেকনিক ফলো করতে হবে ফর্মুলাটাকে একটু স্লাইটলি চেঞ্জ করব ফর্মুলা আসলে সেম আগে যে ফর্মুলা দেখছেন এখনো সেম ফর্মুলা খালি আমি বাইরে এজি কমন নিয়ে চলে আসবো হ্যাঁ আগে আমি বলে নি তারপর আপনি বলেন হ্যাঁ হ্যাঁ এজির মানটা বের করব সেটাই দেখাচ্ছি ওই আগের ফর্মুলাটার মধ্যে বাইরে এজি ছিল না আগের ফর্মুলাটা কি ছিল আগের ফর্মুলাটা ছিল এইভাবে আপনারা একটু কাজ করেন এখান থেকে এজিটা কমন নেন দেখি কমন নিয়ে বাইরে নিয়ে আসেন তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় এই যে লাইনটা এখান থেকে কমন নিতে পারেন এই যে এজিতে বাইরে নিয়ে আসেন তাহলে এখানে আসবে কি এজি বাই এজি আপনি করেন আগে খাতায় করেন তাহলে টাকায় থাকলে হবে না কিছু করতে হবে না আপনার এখানে এসটি নাই তো এই কারণে চেঞ্জ করা এসটিও তো পাবেন না তাই এক ফর্মুলার মধ্যে দুইটা জিনিস আপনি একসাথে বের করতে পারবেন এই কারণেই বলতেছি কমন নিয়ে আসেন ঠিক আছে একটা এজি একটা এসটি না স্যার হ্যাঁ দুইটা তো একসাথে রাখতে পারবো না এই কারণেই বাইর করে নিয়ে আসতেছি এজিটা বাইর করে হ্যাঁ
জাস্ট কমন নেন, এজি কমন নেন। এই ফর্মুলায় এজি যদি কমন নেন তাহলে কি আসবে? 5 কেজি 0.85 নিছেন, কমন নিছেন, দেখি কমন নেন। এটা তো এজি না, এটা তো এসটি। দেখেন এরকম হয় নাকি কমন নিলে? এটা আসতেছে না? আমরা জানি এটা সমান সমান রোজি। খুব কঠিন কিছু না, আপনারা কঠিন ভাবে দেখেন, ঠিক আছে? আমি জাস্ট এজিটারে বাইরে নিয়ে আসছি, এখানে একটা এজি ছিল 9 হয়ে গেছে, আর এখানে একটা এসটি ছিল, তাহলে এসটি বাই এজি রয়ে গেছে। আমরা জানি এসটি বাই এজি সমান সমান রোজি, তাহলে ফর্মুলা দাঁড়ালো কোনটা? এটা। তাহলে এটাই হচ্ছে কি আমার কিসের ফর্মুলা? ডিজাইনের ফর্মুলা, বোঝা গেছে? আগেরটা কিসের ছিল? ক্যাপাসিটি বের করার ফর্মুলা ছিল। আর এখন যে ফর্মুলাটা কি? ডিজাইনের ফর্মুলা। দেখেন ফর্মুলাটা তুলেন, একই জিনিস। আর আপনারা চাইলে দুইবার মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা রোজি, রোজি, হ্যাঁ এটা রো। রোজি মানে কি? রেশিও। হ্যাঁ, রোজি মানে 1 থেকে 8 এর মধ্যে। আপনি 1 থেকে 8 এর মধ্যে ধরবেন না। আপনার এই অঙ্কের ক্ষেত্রে রোজি বলে দিছে কত? 5% বলে দিছে। পরীক্ষার হলে বলে না দিবে, তাহলে পরীক্ষার হলে না বলে দিলে আপনি কত ধরবেন? কত ধরবেন? 2 থেকে 3 এর মধ্যে ধরবেন। 2 ধরলে হবে, 3 ধরলে হবে, 2.5 ধরলে হবে, যা খুশি তাই ধরবেন, বাট 2 এর থেকে 3 এর মধ্যে ধরবেন। বোঝা গেছে? এখন বুঝবেন না, যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করতে যাবেন তখন বুঝতে পারবেন কেন আমি আপনাদের বারবার বলতেছি 2 থেকে 3 এর মধ্যে ধরবেন। ওটা সবচেয়ে ইকোনমিক সেকশন আসে, রডও মোটামুটি কম আসে, সাইজটাও মোটামুটি তুলনামূলকভাবে সুন্দর আসে। ঠিক আছে? আপনি চাইলে তো 8% ধরেও ডিজাইন করতে পারেন, 8% ধরলে কলামের সাইজ অনেক ছোট হয়ে আসবে, ঠিকই আছে। কিন্তু রডগুলো দেখবেন কি হচ্ছে জানেন, একত্রে আপনি কর্ক্রিট ঢুকবে না ওর মধ্যে। তার মানে এখানে ওই যে রোজির মানটা একটু বসাতে পারে, এটা রেশিওটা। তাহলে ডিজাইনের ফর্মুলা কোনটা? এটা। এটা কি কোনো নতুন ফর্মুলা না, খালি আমি এজি কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, এটা হয়ে গেছে রোজি। আপনি এখন রোজি এর মানে একটা অ্যাজিউম করবেন, ধরলেন হ্যাঁ হ্যাঁ ওটাই তো আছে, এই লাইনটাই তো আছে। হ্যাঁ ওই 5n আমি লিখি নাই, ওই 5n এর কোনো কাজ নাই আমার। মাইনাস না ইকুয়াল, এটা ইকুয়াল, এটাও ইকুয়াল। এটা মাইনাস, যা আছে তাই। ও তাহলে আমি এখানে প্লাসই হবে, যা আছে তাই। ঠিক আছে, এটা প্লাসই হবে। এই যে এখানে সব জায়গায় প্লাসই বসে, আমি ভুল লিখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভুল আমারও হয়, ঠিক আছে, ভুল আমারও হয়, মানুষ মাত্র ভুল হয়। যাই হোক, ফর্মুলা আগে যা আছে তাই আর কি। ঠিক আছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনি দেখেন যে আমি ঠিক বলতেছি নাকি। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার ডিজাইনের ফর্মুলা ঠিক আছে। রোজি, রোজি আমি ধরবো কত, এখানে অঙ্কে বলে দিছে, এই জন্য আপনি কত ধরছেন? 0.05, 5% বলে দিছে না, এই কারণে ধরছেন। আপনার প্র্যাকটিক্যালি তো কেউ পৃথিবীতে বলে দিবে আপনারে, তখন আপনি কি করবেন? 2 থেকে 3 এর মধ্যে ধরবেন। ঠিক আছে, আচ্ছা ধরবেন। হ্যাঁ, যখন আপনি নিজে ডিজাইন করবেন না, তখন 2 থেকে 3 এর মধ্যে ধরবেন, যদি আপনার হাতে ক্ষমতা থাকে। আর ক্ষমতা না থাকলে তো আর কিছু করার নেই। যাই হোক, তাইলে আমি এখানে কত বসাবো এই ফর্মুলার মধ্যে? এই দেখেন ফর্মুলাটা কি, পিইউ, পিইউ কত সমান সমান 851, পিইউ 851
PU 851 is equal to phi এর মান কত 0.65 K এর মান কত 0.8 AG এর মান কত জানি না ডিজাইন করলে আপনি জানেন না AG এর মান কত 0.85 F প্রাইম C এর মান কত 5 এই যে এখানে বলে দিছে যেটা বলে দিছে এখানে 5 বসাইলেন প্লাস রো জি এর মান কত 0.05 কেন এই যে 5% বলে দিছে আর আপনারা যখন বলে দিবেন তখন 2 থেকে 3 এর মতো ধরবেন তারপর আছে কত FY এর কত মান 60 এখানে কত বসাইছে 60 মাইনাস 0.8 এখানে মনে একটা মিস গেছে 0.85 না হ্যাঁ 0.85 রাইট এখানে একটা 5 ওই যে দেখেন বইয়েরও ভুল হয় হ্যাঁ আমারও না শুধুমাত্র বইয়েরও ভুল হয় ঠিক আছে ছাপানোর সময় ভুল হয়েছে আপনি মান দেখেন এখন কত আসে ক্যালকুলেশন ঠিকই করছে তাহলে মান বসাতে ভুল করছে হ্যাঁ ক্যালকুলেশন ঠিক করছে মানটা ভুল করছে হ্যাঁ এই জায়গায় আসলে কত হবে বলুন দেখি হ্যাঁ 0.85 ইনটু 5 বুঝা গেছে এটা ঘাবড়ানোর কিছু নাই ফর্মুলা যা আপনি সেটা বসাবেন আপনি বইয়েরটা দেখার দরকার নাই আমার কথা শোনার দরকার নাই আপনার ফর্মুলা যেটা সেটার মধ্যে আপনার মান যেগুলো সেটা বসাবেন এখন বলেন এখানে এই লাইনটার মধ্যে কোনটা বসাতে আপনি বুঝেন নাই আপনি বলেন আপনার নামটা কি জানি বারবার বলে যাই কোন সূত্র অনুযায়ী এই যে মাত্র যেটা লিখছি এই সূত্র অনুযায়ী বসে হ্যাঁ মোমেন্ট নাই এখানে কোনো আলটিমেট লোড মোমেন্ট না হ্যাঁ বসাইছে বুঝছেন আপনি হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি জানি রাজীব এজি বের হবে আর কি এই লাইনের মধ্যে আপনি জানেন নাকি এজি জানেন না তাহলে এজি বের করতে পারবেন না এটা তো নরমাল ক্যালকুলেশন এটা এখন আপনি এই 881 কে সব দ্বারা ভাগ করে দিলেই এজি বের হয়ে যাবে ঠিক আছে এটা আমি ডিটেইল দেখাইলাম আপনাদের কেমনে বের করেন আপনি ক্যালকুলেট করলেই বের করতে পারবেন আচ্ছা তাহলে আমার এজি কত আসলো তার মানে কলাম এমন একটা সাইজ দিতে হবে যেই সাইজে আমার এটা ক্যাপাসিটি এই যে আমি বলছিলাম মনে আছে আপনাদের কলাম ডিজাইনের সময় 6 তলা হইলে এই যে 180 স্কয়ার 220 স্কয়ার ইঞ্চি বা 250 স্কয়ার ইঞ্চি বলে দিছিলাম না এরকমই এটা আসছে কত 232 স্কয়ার ইঞ্চি এখন এটাকে আমি যদি সাইড বের করতে চাই তাহলে কি করতে হবে যদি আমি 4 কোণা দেই তাহলে রুট করব যদি আমি সামথিং বাই সামথিং দেই তাহলে সেভাবে হিসাব করে বের করতে হবে বুঝা গেছে আমি এটা ধরছি আমি যে স্কয়ার কলাম দিব স্কয়ার কলাম দিলে 232 কে স্কয়ার রুট করলে আমার আসে কত 15.25 কেমনে আসলে বোঝা গেছে আপনি বুঝছেন রাজীব সাহেব কেন বর্গ করছি কেন আমি বর্গক্ষেত্র আকারে দিছি আমি যদি এক সাইড 10 ফিট দিতাম আরেকটা কি হতো 10 ইঞ্চি দিতাম কারে আপনি বলেন না দুর্বল স্টুডেন্ট উনি হ্যাঁ কিভাবে বাইর করতাম আপনারা বলা দরকার নেই আপনি বলেন আমি 10 এক সাইড দিছি 10 আমার দরকার হচ্ছে গিয়া 232 তাহলে আরেক সাইড কেমনে বের করে 232 আচ্ছা পারবেন তো আচ্ছা তাইলে আমার এখানে আসছে হচ্ছে 15.25 আমি তো 15.25 দিব না আমি দিব হচ্ছে গিয়া জোড়ায় জোড়ায় মানে নাম্বারগুলো সাধারণত হয় জোড়ায় জোড়ায় ঠিক আছে তাহলে আমি তো বলছি কত 16 15 দিতে পারেন এখানে 15 দাও সরি এখানে 15.25 আসছে তাহলে আপনার দিতে হবে কত 16 দিতে হবে তাহলে আমি যদি 16 দেই কলাম 16 কলাম দিলে হয়ে যায় কত নতুন এজি কত নতুন এজি হচ্ছে 16 * 16 16 256 বোঝা গেছে এইবার আপনি আবার এই আগের ক্যাপাসিটি সূত্রে চলে গেল যে 16 যায় আগের সূত্র এটা এখন আমি স্ট্রিং বের করব রাইট এবার আপনি স্টিল বের করবেন এবারে এসটি ফর্মুলায় চলে যান যেটা এসটি ছিল আগে এবার তো কমন নিয়ে বাইর করে দিছি এবার এটা কোন ফর্মুলা আগেরটাই ক্যাপাসিটির ফর্মুলা এর মধ্যে আপনি সব জানেন না খালি কি এসটি কোন রোজি এটা তো নতুন রোজি
আগে তো পার্সেন্টেজ আপনি করে দেখেন, আগে করে দেখেন, তারপরে বুঝতে পারবেন কেন বের হয় কি বের হয় না। এর মান আমরা আগে করে ফেলছি, ওইখানে এর মান আসলে এটা এসটি বাইরে যায়। আপনার এখন তো আর ওই 5% থাকবে না, তো হিসাবে একটু কম বেশি হয়ে যাবে। আমার কথা ধরে নাও, তখন ধরে নেওয়ার জন্য 5% দিলে আপনার খালি আসবে। এখন এটা চেঞ্জ হয়ে যাবে, তো এখন আপনার এটা চেঞ্জ হয়ে 256 হয়েছে। 256 5% কি দরকার আছে নাকি? আমার তো এইটা দিলে 5% হয়। 256 5% তো আমার রড দরকারই নাই। আমি 256 দিলে রডের পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে কেন? একটা কলামে লোড ক্যারি করে কে কে? রড আর কনক্রিট। এটা বোঝা গেছে? বেসিকটা বুঝেন। একটা কলামে রড ক্যারি করে হচ্ছে গিয়ে কিছু পরিমাণ রড ক্যারি করে, কিছু পরিমাণ কনক্রিট ক্যারি করে। মনে করেন রড ক্যারি করলো 2, মনে করেন একটা কলামে 10 রড আসতেছে, ওর মধ্যে 8 ক্যারি করছে কনক্রিট, 2 ক্যারি করছে রড। আপনি কনক্রিট চাপায় ছোট করে দিলেন, এখন সে ক্যারি করে 7, তাহলে এখন রডের পরিমাণ বাড়াইতে হবে না? তখন রড রে বাড়ায়, রডের 3 নেওয়া দিতে হবে, ওর 7 নিবে। আপনি কলাম যত ছোট করবেন রড তত বাড়বে, কলাম যত বড় করবেন রড তত কমবে। আপনি 232 দরকার ছিল, আপনি 256 দিচ্ছেন, রডের পরিমাণ সেম আসবে নাকি? 205% আসবে? কম আসবে। এবং সেই জন্যই আসলে আবার বসানো। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখেন। তাহলে আমরা এখান থেকে বের হবে এসটি। এসটি আপনি বসায় দেখেন, যদি কনফিউশন থাকে আপনি বসায় দেখবেন যে সেম আসবে না। আপনি রোজিয়ের ফর্মুলা দিয়ে আপনি 5% আর 256 দিয়ে বসাইলে রডের পরিমাণ বেশি চলে আসবে, কারণ আপনি তো 256 5% বসাচ্ছেন, কিন্তু আপনার এটা হবে 256 সামথিং পার্সেন্ট, 0.043 বা 0.044 এরকম কিছু একটা আসছে। ইনিশিয়াল ইসে ওভাবেই করছে। আপনি জাস্ট এখানে যেভাবে ফলো করা আছে সেভাবে ফলো করেন, দেখবেন কলাম ডিজাইন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যেটা করা যাবে না সেটা করা যাবে না, ঠিক আছে? করলে আপনার হিসাবে ভুল আসবে, কারণ আপনি রড আর যেটা দরকার তার থেকে অতিরিক্ত রড দিয়ে দিলেন। কনক্রিটের সাইজটা যদি সমান রাখতেন, সমান সমান, তাহলে রডও সমান সমানই থাকতো, 5%ই থাকতো। 5% যে রডটা সেই রডটাই আসতো। এখানে যদি 16 না দিয়ে 15.5 হ্যাঁ 240 এর রডও সেইভাবেই আসবে। যেই কনক্রিটের দরকার তার থেকে সামান্য পরিমাণ বাড়াইছে, তাহলে 5% যেগুলো দরকার ছিল সেটা থেকে সামান্য পরিমাণ কমবে, কেননা কনক্রিট বাড়াইলে রড কমবে, আর রড বাড়াইলে কনক্রিট কমবে। এইটাই রড আমি আগের যে ক্রস এরিয়া এখান থেকে হিসাব করেছি, মানে রডটা জানি নতুন যে 256 যে আসছে এখান থেকে দিব 256 থেকে দিব, এই যে সেখানে 256 করে দিব। আমি এখানে সমস্যা কি হয়েছে, আমার ফার্স্টে যে ফর্মুলাটা বোঝা গেছে, ফার্স্টে যে ফর্মুলাটা বুঝছেন, এখানে 232 এসে এটা বুঝছেন, 232 থেকে সাইজ আসছিল আমার 15.25, এটা বুঝছেন? 15.25 আমি 16 ধরছি, এটাও তো বুঝছেন। তো 16 এ আসছে আমার এরিয়া কত, নতুন এরিয়া আসছে, এটা বুঝছেন? আগে ফর্মুলায় বসাই দেন, আগে ফর্মুলাটা বসাইলে আপনি এখান থেকে নতুন একটা এসটি পাবেন। এখন আপনাদের কনফিউশন হচ্ছে কি যে আমি আগের ফর্মুলা বসাবো না, আমি 256 5% রড দিব, সেটা আপনারা চাইলে বাইর করে দেখতে পারেন, দেখবেন রডের পরিমাণ বেশি আসবে, কারণ আপনি তো 256 5% রড আপনারা দিতে কে বলছে? আপনি 232 এ 5% রড হইলে আপনার ওটা ব্যালেন্সে থাকে। আপনি 256 এর উপর 5% দিলে আপনি রড অতিরিক্ত দিলেন না। আপনি চাইলে করে দেখতে পারেন। তার মানে এখানে যেটা করছে এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে? আপনারা এই আবার এই ফর্মুলাটা বসাবেন, বসাই আপনারা করবেন। অঙ্ক 3 লাইনের, আপনাদের এত কষ্ট করতে কষ্ট হয় কেন আমি বুঝি না। হ্যাঁ তখন তো আপনাকে অরিজিনাল রড কতখানি আছে সেটাকে ওটাকে ভাগ করে দিয়ে করতে হবে। বাস্তব ক্ষেত্রে আপনি সব সময় ধরবেন 2 থেকে 3 এর মধ্যে, এটাকে ইনিশিয়াল অ্যাজাম্পশন বলা হয়। ইনিশিয়াল অ্যাজাম্পশন 2 থেকে 3 এর মধ্যে ধরে নেবেন। ফাইনালি আপনি কত দিচ্ছেন এটা কিন্তু আলাদা ব্যাপার। যেরকম আমার রড আছে 9.84 আপনার জীবনে রড মিলাতে পারবেন না, আপনি দেখা যাবে সেখান থেকে বাইরে আবার কম বেশি হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি ইনিশিয়াল অ্যাজাম্পশন 2 থেকে 3% ধরে নিলে ইকোনমিক আসে, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে এত 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 ইসের করার কিছু নাই। আমার এখানে কত ধরছে, 8টা 10 নম্বর বার ধরছে, চতুর্দিকে সমানভাবে রড দেওয়ার জন্য 8টা 10 নম্বর বার, মানে এদিকেও 3টা এদিকে এইভাবে 3টা করে দিয়েছে। দেখেন ডিটেইলিংটা দেখলে বুঝতে পারবেন, এই যে এরকম ডিটেইলিং, এরকম এখানে ডিটেইলিং, এটা আপনি করবেন। বোঝা গেছে? রডের ডিটেইলিং কেমনে করতে হয়, এটা রডের ডিটেইলিং এ দেখতে হবে, এটা দেখলেই বোঝা যাবে। এখানে কয়টা বার আছে, 8টা 10 নম্বর বার আছে, 8টা রড বাইরে গেছে।
হ্যাঁ বাইরে আবার সামান্য 5 মাইনাস হবে, ওইটা নিয়ে আসলে ঠকাঠকি করে লাভ নাই। সবসময় আমরা যদি বাড়াই কমায় দেই না কমাই দেওয়া যাবে, ধীরে ধীরে কমে যাবে। হ্যাঁ কোথায় নটা বার আছে? হ্যাঁ 28 9.84 আমার দরকার, আমি দিচ্ছি হচ্ছে কি 8টা 10 নাম্বার বার, 10 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1.27, ঠিক আছে? তাইলে 10 নাম্বার বারের এরিয়া কত? এরিয়া হচ্ছে কি 1.27 ইঞ্চি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ সেটাই দিছি। আপনি 10টা 11টা রড দিতে পারবেন, বেজোর সংখ্যা রড দেওয়া যায়। কলামে সবসময় সিমেট্রি রাখা হয়, এক সাইডে যেরকম রড আর সাইডে একই রকম রড, ঠিক আছে? নাইলে আইসোমেট্রিক রড হয়ে যাবে, মানে আইসোমেট্রিক বলতে হচ্ছে কি আপনার অ্যাসিমেট্রিক রড চলে আসবে। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ দেখেন আমাকে ক্লাস শেষ করতে হবে। আপনি দুটো বেশি কোথায় কোথায় বসাবেন আপনি বলেন? না না এটা তো কম্প্রেশনে ফেল করার জন্য জিনিস, এটা কম্প্রেশনে আসবে দেখেই তো আমার হ্যাঁ তার থেকে বেশি দিলে টেনশনে ফেল করবে না তো। এটা কলাম সবসময় ফেল করবে কম্প্রেশনে, কম্প্রেশনে ফেল করবে দেখে এটা সর্বনিম্ন রিডাকশন ফ্যাক্টর বসানো। রিডাকশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.65 থেকে 0.9 এর মধ্যে, 0.9 এর অ্যাবাভ হচ্ছে সব টেনশন ফেলিওর, 0.65 এর বিলো হচ্ছে সব হচ্ছে কম্প্রেশন ফেলিওর। কলাম কম্প্রেশন ফেলিওরের জন্য ডিজাইন করে। সো এখানে ওই যে টেনশন কন্ট্রোল কম্প্রেশন কন্ট্রোলের উপর বসে। আচ্ছা এখানে কি বুঝেন নাই বলেন রাজীব সাহেব, বলেন কি বুঝেন নাই? আমি ধরি দাদা, আমার রড দরকার হচ্ছে কি 6 ইঞ্চি স্কয়ার ডিজাইন করেন, রড দরকার। আমি এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে আমার রড দরকার হচ্ছে 6 ইঞ্চি স্কয়ার। কয়টা রড লাগবে, কোন রড দিবেন? করেন করেন আপনারা সবাই করেন। আমার 6 ইঞ্চি স্কয়ার রড দরকার। 9 নাম্বার বার 6টা দিব স্যার। হ্যাঁ 9 নাম্বার 6টা 10 নাম্বার বার দেব 5টা। 10 নাম্বার দিতে পারো না না সিমেট্রি হইতে হবে। 9 নাম্বার দিতে 9 নাম্বার 5টা এটা তো 9 নাম্বার বার আগে করেন করেন, ওইটা আপনার ডিটেইলিংটা আঁকেন, এরকম একটা ছবি আঁকে আমার দেখান, আমি তো ছবি দেখবো। আমরা বার করি একদারা বার করছি। হ্যাঁ সেটা আপনারা বুঝবেন। স্যার ভালো হয়ে গেছে আচ্ছা ডিয়াটা সাইজ হ্যাঁ আর ভাই এই আমরা 9 নাম্বার 6টা রড 9 নাম্বার যা কিছু দেন আমি দেখলেই বুঝতে পারবো কে ভালো ডিজাইন করছেন আর কে ভালো ডিজাইন করেননি। আমি আগেই বলছি স্কয়ার কলাম চতুর্দিকে সমান রড দেওয়া রাখার চেষ্টা করবেন, কোনো দিকে বেশি রড কোনো দিকে কম রড দেওয়া যাবে না। এদিকে দিলেন 3টা ওদিকে দিলেন 2টা, এটা হবে না। তাহলে এক থেকে করে দেব আর সিমেট্রি, রডের সিমেট্রি রাখতে হবে। এই যে এরকম দিছি 6টা 9 নাম্বার হবে না ওরা এটা তো চার কোণা কলাম, হ্যাঁ 4 কোণা কলামে অ্যাসিমেট্রিক রড দেওয়া যাবে। আচ্ছা মানে 4 পাশে রড থাকবে, এটা যদি লম্বা এক সাইডে লম্বা কলাম হয় এক সাইডে শর্ট কলাম থাকে তাহলে আমরা রড লাগবে 8টা মিনিট আমার দরকার 6 নাম্বার বার 8 নাম্বার বার 8 নাম্বার বার কেন 8 নাম্বার বারে কেন দিলাম? আমি 7 নাম্বার বার দিলে কি সমস্যা হতো? আর বাড়বে কেন? আবার 8 নাম্বার বারের এরিয়া কত? 0.79 ইনটু 8টা কত হয়? 0.79 ইনটু 0.6.3 ঠিক আছে, এটা হবে 8 নাম্বার বার 8টা, তাই তো আসছে? হ্যাঁ আপনি চাইলে 6 নাম্বার দিতে পারতেন, 5 নাম্বার দিতে পারতেন, বারের সংখ্যা আরো বাড়তো, ঠিক আছে? কিন্তু সিমেট্রি রাখা যেত। আপনি বুঝতে পারছেন আপনার কয়টা আসছে? আপনার কয়টা আসছে কয়টা গেছে তাই বলেন। হ্যাঁ আপনি তো এক্স্যাক্টলি 6 মিলাইতে পারবেন না, কখনোই মিলাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, খুব কুইক প্রশ্নটা লাগেন, খুব কুইক, সময় নাই। আমার ডেড লোড হচ্ছে কত? 400,
ডেড লোড কত দেখেন, ডেড লোড প্রবলেমে ডেড লোড 400, লাইভ লোড কত, লাইভ লোড 232, এফ প্রাইম সি এর মান কত, এফ প্রাইম সি এর মান 5, এফ ওয়াই মান কত 60, রো জি এর মান কত দেওয়া আছে 0.5, মানে 5% দেওয়া আছে। শুধুমাত্র বলে দিছে আমার এক সাইড বিমের এক সাইড 14 ইঞ্চি, এই অঙ্কে যা দেওয়া আছে তাই 0.05, 5%, কলামের এক সাইড বলে দিছে 14 ইঞ্চি, আপনি যেটা দেন না কেন 14 বাই এতই দিতে হবে, বুঝতে পারছেন? এখন ডিজাইনটা করেন, যা দেওয়া আছে এই অঙ্কের তাই, শুধুমাত্র ওখানে 14 দ্বারা ভাগ করে দিতে হবে। আরে সেটা করেন না, আপনি কি করবেন সেটা তো আপনি করলে বুঝতে পারবেন। কুইক 5 মিনিট সময়। হ্যাঁ হ্যাঁ সাইজটা বাইর করেন না, আগে সাইজটাই বাইর করেন। কত আসে পুরো অঙ্ক করতে হবে না, তারপরে বড় ভাগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ করেন, করে দেখেন কত আসে, পুরো অঙ্ক করতে হবে না, খালি বাইর করেন কত হবে, কত দিবেন সাইজটা বলুন, 14 আর 17 দিবেন, আর কেমন তাহলে ডিজাইন করতে পারেন। হ্যাঁ বাকি করব না, বাকি আপনারা চাইলে বাকি কন্টিনিউ করতে পারেন, আগে রাশি স্টেপ শেষ করলে আমি শুরু করব। কোর্সটা শেষ এর মান তো বলাই আছে, এর মান আপনাকে জানতে হবে তো, এর মান এবং আই মান, এর মান এবং আই মান আপনার পাশের জনকে জিজ্ঞেস করেন এর মান আর আই মান কত, হ্যাঁ 16.6 দিতে পারবে, আপনি 17 দেন 18 দেন, এটা আপনার শাটারিং এর উপর ডিপেন্ড করবে, আপনি কিরকম সাইজ দিয়ে আপনার সুবিধা, আপনার अवेलेबल শাটারিং কিরকম আছে এটাও একটা দেখার বিষয়, ঠিক আছে? খালি ওই যা আসছে তাই দিলেই হবে না, প্র্যাকটিক্যালের সাথে মিলাইতে হবে। প্র্যাকটিক্যালে যদি আমরা শাটারিং ভাবে না করতে পারি 17 ইঞ্চি মাথা রাখেন, ঠিক আছে? আসে কত? হ্যাঁ আপনার কি সমস্যা? আগে কে এর মান 0.8 বসাই দিতে হবে, কে এর মান 0.8 কোথা থেকে পাইলাম? এটা ফিক্সড, আমি বলে দিছি এটা ফিক্সড। হ্যাঁ কে এর মান একটা 0.8 আর স্পাইরাল হলে পরের অঙ্কে স্পাইরাল হলে 0.85 কম বসাবেন। হ্যাঁ আর ফাই এর মান কত? 5 এই যে 5 0.75 কার জন্য? আর নরমালের জন্য আমি যেটা করতেছি সেটা বলেন। হ্যাঁ তো এবার করেন, কোনটা জানেন না? আচ্ছা আমরা আগাই। স্যার এই পাশে যে এই অঙ্কেতে যে কোলন সাইজ 15.25 এটা একটা বলে দিছিলাম, একটা বলে দেন এদিকে রুট করছিলাম, সাইজ স্কয়ার করছিলাম, সবকিছুই স্কয়ার হচ্ছে কি সবচেয়ে সহজ। আচ্ছা গেল, এবার আসেন আরেকটা বাকি থাকলো কোন কলাম? স্পাইরাল কলাম। স্পাইরাল কলাম মানে কি ধরনের? সার্কুলার স্পাইরাল দেওয়া,
সার্কুলারও কিন্তু টাই কলাম হতে পারে না? হতে পারে। আলাদা দিলে টাই কলাম হয়ে যাবে। হ্যাঁ, স্পাইরাল অবভিয়াসলি স্ট্রেংথ অলওয়েজ বেশি। ঠিক আছে, ওটা তো আপনি রিডাকশন ফ্যাক্টর দেখলেই বুঝতে পারবেন। ওইখানে 10% 0.65 কই 0.75 কই, আবার 0.8 কই আর 0.85 কই, দুটোই বেড়ে গেছে। তো বেড়ে গেলে অবশ্যই স্ট্রেন বেশি চলে আসবে, আপনি একই সাইজই দেন না কেন। ঠিক আছে, আচ্ছা স্পাইরাল কলামের ডিজাইন ক্ষেত্রে কি বলা আছে? ডিজাইনের স্পাইরাল কলাম অ্যাক্সিয়াল লোড কত? 475 কিপ এবং লাইভ লোড কত? 250 কিপ। এফ প্রাইম সি এর মান কত দেওয়া আছে? 4 কেএসআই। এফ এর দাম কত আছে? x5 এবং ই কত দেওয়া আছে? রোজি কত দেওয়া আছে? 0.03 মানে 3%। ফার্স্টে কি করব? পিইউ আগের মতই। এরপর আমরা পিইউ এর ওই ফর্মুলা একই ভাবে বসাবো। কোন ফর্মুলায়? রোজি এর ফর্মুলায়। এই যে এই ফর্মুলাটায়, এই ফর্মুলাটায় বসাবো। এখানে আমার সব জানা আছে, শুধুমাত্র এগুলোও জানা আছে, শুধুমাত্র কোনটা জানা নাই? এজি জানা নাই। তাহলে এখান থেকে একটা এজি বের হবে। এজি বের হয়েছে কত? 299। এখন এজি থেকে ডায়ামিটার কেমনে বের করে? পাই ডি স্কয়ার বাই 4। এজি সমান সমান হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে ডি এর মান কত হবে? রুট ওভার। একটা সার্কেলের এরিয়া জানা আছে, সার্কেলের ডায়ামিটার কত এটা বের করা যাবে না? এই যে বের করছি, দেখেন কত আসে? 19.5 আসছে। আমি ধরলাম কত? 20 ধরলাম। তাহলে 20 ধরলে আসলে অ্যাকচুয়ালি আমি কত দিচ্ছি? এই যে এখন পাই বাই 4 ডি স্কয়ার করলে আপনি 314 পাবেন। ডায়ামিটার যদি 20 ইঞ্চি স্কয়ার হয়, ইঞ্চি হয়, তাহলে এরিয়া কত আসবে? আর ওখানে ডায়ামিটার আলাদাভাবে বের করে আমি এরিয়া বের করি 314 হ্যাঁ, ফার্স্টে আমার এই ফর্মুলা থেকে খেয়াল করেন, এখান থেকে আমার এজি বের হবে। এজি কত বের হচ্ছে? 299। ক্যালকুলেট করলেই দেখবেন এজি এর মান কত বের হয়েছে? 299। এখন 299 এর জন্য আমার ডায়ামিটার কত লাগে এটা বের করা যাবে না? এই যে এইভাবে করলেই আপনি ডায়ামিটার পাইলেন কত? 19.5। এখন 19.5 তো আমি দিতে পারবো না, আমি দিছি কত? 20। আলটিমেটলি 20 দিলে তো আপনার এরিয়াও বেড়ে গেছে। পাই বাই 4 ডি স্কয়ার করলে এখানে তো পাই বাই 4 20 স্কয়ার করলেই আপনি এটা পাবেন 314.2, তাই তো? এখন আবার আগের মতোই এএসটি বের করে নেন। এএসটি বের করার সময় কত আসছে এখন? এএসটি এএসটি কত আসলো? 8 ইঞ্চি স্কয়ার। আমি চাইলে কত দিতে পারি? 8টা 9 নাম্বার বার দিতে পারি। 8টা 9 নাম্বার বার। এখানে 8টা 10 নাম্বার বার ইউজ করছে, আমি ইউজ করছি কত? 8টা 9 নাম্বার বার। 8টা 9 নাম্বার বার 8 ইঞ্চি স্কয়ার আসছে, এক্স্যাক্টলি মিলে গেছে। সো এখানে যেটা আসার দরকার নেই আমার। হ্যাঁ, এখানে একটা বেশি ধরে করছি, এটা দরকার ছিল না। স্পাইরাল ডিজাইন হয়ে গেল। তার মানে এখানে কত আসলো? 8টা 9 নাম্বার বার। এখানে কোনো চেঞ্জ আসছে এখন পর্যন্ত? কোনো চেঞ্জ আসে নাই, শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে। কি ফাইয়ের মান দেখেন, ফাইয়ের মান আগে বসাতে 0.65, এখন কত বসাইছি? ফাইগুলা এখন আমার চেঞ্জ, এটা আগে বলে দিছিলাম না? তাহলে বসাইছি, অঙ্কে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ফাই এবং কে এর ভ্যালু চেঞ্জ করে। আর শুধুমাত্র যে এরিয়া এখন আগে ছিল যে দৈর্ঘ্য প্রস্থ করলে আমার 4 কোণ এরিয়া বের হতো, এখন হচ্ছে পাই বাই 4 টি স্কয়ার। বাসায় বসে একটা ঠান্ডা মাথায় অঙ্ক করার চেষ্টা করবেন, তাইলেই দেখবেন সবকটা জিনিস বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসেন একটু স্পাইরাল ডিজাইন। এর আগের বার তো বলছিলাম কি, এর আগের বার ছিল কি, ওই যে 48 ইনটু ডায়ামিটার অফ টাই অথবা 16 ইনটু ডায়ামিটার অফ মেন বার অথবা লিস্ট ডাইমেনশন। এখানে তো আর ওগুলো কিছু নাই, এখানে ওগুলো কিছু নাই। টাই বারের যেগুলা সেগুলা স্পেসিং বের হয়, টাই বারে বের হয় কি? স্পেসিং। স্পাইরালের কোনো স্পেসিং নাই, কারণ স্পাইরালতে একটাই রড,
স্পাইরালের কি বের হয়? পিচ। তার মানে যে প্যাচটা ঘুরে আসছে এই প্যাচটার দূরত্ব কত, বোঝা গেছে? সেটা তো আর স্পাইরাল হলো না, আপনি গোল করে দিলেন, ওটা আলাদা আলাদা টাই দিলেন, ওটা টাই বার হয়ে গেল। বুঝলেন নাই? আমি তো এই কারণেই বলছি কনফিউজ হওয়ার কিছু নাই। আমি যদি টাই বার আলাদা আলাদা দিই সেটা টাই, আর যেটা পেঁচাই দিব সেটা হচ্ছে কি স্পাইরাল। যে রকমই হোক না কেন, সাইড কোনা হোক, গোল হোক, আর তিন কোনা হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে? সবাই মনে করে গোল গোল কলাম মানেই মনে হয় স্পাইরাল কলাম, গোল কলাম মানে স্পাইরাল কলাম, রাইট? টাই হয়ে গেল। স্পেসিং, তখন স্পেসিং এর ফর্মুলায় আসেন, লিস্ট ডাইমেনশন নাই আর নাই না, তখন ওই যে ডায়ামিটারই লিস্ট ডাইমেনশন। ডায়ামিটার তো দুইটার দিক শুনে, ডায়ামিটার সব দিক দিয়ে ডায়ামিটার। যাই বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন এই যে ক্যালকুলেশনটা আসলে আমার এখানে একটু ক্যালকুলেট করতে হবে। ডায়ামিটার অফ দ্য কোর, কোর মানে কি? কোর মানে যেটার মধ্যে রড আছে আর কি। এই যে যেখানে আপনি স্পাইরালটা দিবেন না, এই স্পাইরালটার যে ডায়ামিটার এটুকু দিয়ে, মানে বাইরের ক্লিয়ার যে কভারটা দিছেন, এই কভারিং খুলে ফেললেই যে শেলটা বের হয় সেটাকে বলা হয় কোর। এই কোরের ডায়ামিটার একটা আছে, কোরের এরিয়াও আছে। কোর কি বুঝতে পারছেন? আপনি একটা স্পাইরাল কলাম, যে স্পাইরালটা এর বাইরের যদি স্পল আউট হয়ে যায়, মানে খুলে ফেলেন, এর পাশে যে কভারিং গুলো ছিল, যে কনক্রিটটা ছিল, ওটা আসলে কোনো কাজের কনক্রিট না, শুধুমাত্র রডটাকে রক্ষা করার জন্য এই কনক্রিটটা, ও কোনো লোডও আমি হিসাবে আনি না, যেটা ভিতরের কোরটা ক্যারি করে, ওটাই হচ্ছে মেইন কলামটা লোডটা ক্যারি করে। আমরা আসলে এই ক্ষেত্রে টাইট কলামই বলেন আর এটাকে বলেন কলামের গ্রস ক্রস সেকশনাল এরিয়া ধরে ডিজাইন করি, কিন্তু আসলে বাইরের যে কনক্রিটগুলো, সেই কনক্রিটটা সাধারণত কাভারিং এর জন্য ব্যবহার করি, কিন্তু লোড ক্যারি করে ক্যালকুলেশনের সময় আমরা দুইটাতেই করব, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এখানে একটু স্পাইরাল হিসাব করার সময় আলাদা হিসাব করব। স্পাইরাল, স্পাইরালের তাহলে ভিতরেরটুকু কি থাকলো? যে কোরটা, কোর বের করা যাবে? ক্লিয়ার কভার এই সাইড থেকে, ক্লিয়ার কভার ওই সাইড থেকে বাদ দেই, তাহলে যদি 20 ইঞ্চি হয় হচ্ছে ডায়ামিটার, তাহলে 1.5 বাদ দিলে আমার এটা 17 আসলো কোরের ডায়ামিটার। বোঝা গেছে কেমনে করলাম? কোরের ডায়ামিটার 17 কেমনে বের করলাম? যদি কলামের ডায়ামিটার 20 হয় তাহলে কোরের ডায়ামিটার কত? 17 কেমনে বের করলাম? ওই সাইডের 1.5, এই সাইডের 1.5, টোটাল 3 কভারিং বাদ দিলে আমার 17 হয়। বোঝা গেছে? আউটসাইড থেকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার, নট কলামের সেন্টার কভার। আপনি যেই গোল চাকতিটা বসান না, তার পাশ দিয়ে তো ই করতেছেন, ওই যে ওই জায়গাটাই, ঠিক আছে? দেখছেন? অথবা আপনি যেভাবে ই করতেছেন ওই জায়গার মধ্যে যেটুকু আপনি ওই যে স্পাইরাল দিলেন, স্পাইরালের বাইরের যে জায়গাটুকু ফাঁকা থাকতেছে, যের মধ্যে কনক্রিট ঢুকে, ওই জায়গাটাই ক্লিয়ার কভার, ঠিক আছে? কনক্রিটের কলামের ক্লিয়ার কভার কত? 1.5 ইঞ্চি ভূমির উপরে, ভূমির উপরে বিল্ডিং, ঠিক আছে? আবার মাটির তলে চলে যায় না, যাই হোক, মানে মাটির নিচে আর একই ক্লিয়ার কভার না, ওখানে মাটির কন্ট্রাক্টে থাকে, ওখানে ক্লিয়ার কভার বেশি। তাইলে ক্লিয়ার কোরের এরিয়া কত হইল? 17। কোরের ডায়ামিটার হলো 17, এরিয়া কত হইল? ক্যালকুলেট করলে পাওয়া যাবে, মানে π/4 × 17 স্কয়ার। আর টোটাল এরিয়া কত? 160। এখন আমাকে মিনিমাম রো এস এর একটা ফর্মুলা বসাই দিতে হবে। মিনিমাম রো এস এর ফর্মুলাটা একটু লেখেন। মিনিমাম রো এস হচ্ছে কি 0.45 AG/S, এই গ্রস এরিয়া বাই কনক্রিটের কোর এরিয়া মাইনাস y, উপরে হচ্ছে কি f'(c), নিচে হচ্ছে কি fy। দেখেন এখানে কোনটা চিনেন না? এটা কি টোটাল কনক্রিটের? এটা হ্যাঁ, এটা বের করতে চাইলে করতে পারেন, অথবা আপনি এখানে রাখলে এখানে π/4 কাটা যায়, উপরে থাকবে 20, নিচে থাকবে 17। স্যার এটা কি এই ডিফারেন্স ইন্টিগ্রেশন এটা y কি স্যার? হ্যাঁ, রো এস রো বি এই যে y কি আলাদা
উপরে এজি নিচে এসিএইচ, কোরের এরিয়া উপরে টোটাল এরিয়া। আপনার এখানে পাই বাই 4 ছিল, নিচেও একটা পাই বাই 4 ছিল, কাটাকাটি করছে উপর নিচ। হ্যাঁ f1 f প্রাইম সি আর fy 4 বাই 60। হ্যাঁ fy মানে হচ্ছে ইন্টেনশন, ঠিক আছে। ওরা এটা হচ্ছে কি আপনার fy মানে হচ্ছে কি টাইবারের যে fy, এই fy হচ্ছে কি আপনি যেটা টাইবার, এটা যেটা রোয়েস বের করতে যেটা টাইয়ের fy লেখছে কারণ এটা টাইবারের। মাঝে মাঝে হয় হচ্ছে কি আপনি ওটা মনে করেন টাইবারটা একটু কম দিবেন ভাঁজ করার সুবিধার জন্য, অথবা এই যে স্পাইরালের সুবিধার জন্য মনে করেন আপনি দিবেন হচ্ছে কি 40 গ্রেডের সাপোজ, তখন এখানে কত হবে 40 fy মানে টাইবারের যে fy। এটা বুঝছেন? এটা ক্যালকুলেট করে মিনিমাম রো ফর স্পাইরাল, মিনিমাম রো ফর স্পাইরাল। এখন যদি আমি 3 নাম্বার রড দেই, 3 নাম্বার রড দেই, 3 নাম্বার রডের এরিয়া কত 0.11 আর 3 নাম্বার রডের ডায়ামিটার কত 0.375, বোঝা গেছে? 3 নাম্বার রডের এরিয়া 0.11 আর 3 নাম্বার রডের ডায়ামিটার হচ্ছে 0.375। rho s is equal to কিছুই না, rho s is equal to হচ্ছে এই ফর্মুলাটা 4as diameter of core minus diameter of spiral rod divided by spacing divided by diameter of core square। এখান থেকে আপনি সবই জানেন, শুধুমাত্র জানেন না s, এটাই বের করতে হবে। মানে স্পেসিং মানে পিচ। আবার বলি rho s এইমাত্র বের করলেন যে rho s কিছুই না, rho s হচ্ছে কি 4as কোর ডায়ামিটার dch, যেটাকে বলতেছে কি ডায়ামিটার অফ কোর কত 17 ইঞ্চি স্কয়ার, 17 ইঞ্চি মাইনাস ডায়ামিটার অফ স্পাইরাল, ডায়ামিটার অফ স্পাইরালের রডের যে ডায়ামিটার রডের ডায়ামিটার কত 0.375 না, 3 নাম্বার বারের ডায়ামিটার 17 থেকে 0.375 বিয়োগ করলাম। আর এরিয়া অফ স্পাইরাল এই যে as মানে কি এরিয়া, রডের যে এরিয়া কত 0.11 ডিভাইড বাই স্পেসিং আমি জানি না, মানে পিচ জানি না, এটা কি ডায়ামিটার অফ কোর স্কয়ার মানে 17 স্কয়ার। এখান থেকে কি বের হবে s কত বের হইছে, s বের হইছে কত, s বের হইছে 2.2, আমি দিলাম কত 2, এই হ্যাঁ এতই গরম, এই কারণে এর ক্যাপাসিটি বেশি। কোন ডি এই যে ডিসিএইচ কোরের ডায়ামিটার এই যে এটা, এই যে ডিসিএইচ এই ছবি দেখে বোঝা যাচ্ছে ডিসিএইচ কোনটা, ডিসিএইচ মানে হচ্ছে এই যে কোর টুকুর যে ডায়ামিটার মানে ক্লিয়ার কভার বাদ, এখানে 1.5 ইঞ্চি এখানে 1.5 ইঞ্চি বাদ। আর ডিএস মানে কি বোঝা যাচ্ছে স্পাইরালের যেই রডের যেই ডায়ামিটার, এখানে সব লেখা আছে। আর স্পেসিং মানে কি এই যে প্যাচের যেই গ্যাপটা, এটাকে বলা হচ্ছে পিচ। স্যার এই যে একজন কেউ যদি ডিজাইন করবে এটা বড় কেউ চেক করে যে ডিজাইন দিয়েছে বাড়ি ডিজাইন ঠিক আছে নাকি করতেই পারে, চেক তো করে ল্যাব করতে পারে, নিয়ম আছে নাকি যে রাজু থেকে ওরা কিছু চেক করে না, এটা ভুল হলো কিনা এটা একটা হইলো ভুল হলে কি করবে, ভুল হলে করা কিছু নাই, কেউ চেক করে না, কে চেক করবে এখন করে স্যার ধৈর্য করার পরে চেক করবে না স্যার এখন যে ইন্ডাস্ট্রিয়াল গুলো অ্যাকর্ড এলাইন্স বিভিন্ন ইয়ার কারণে এখন চেক করে সেটা চেক করতে পারে, কিন্তু রাজু এত বসে বসে চেক করে ওদের প্ল্যানের কাগজপত্র সব ঠিক মতো, কাগজটা হচ্ছে মেয়ে কাগজপত্র সব ঠিক মতো আছে নাকি, প্ল্যানটা দেখে প্ল্যান ডিজাইন দেখে কাজ দিও এগুলো কি দেখে না না আচ্ছা সময় নাই। এই হচ্ছে গিয়ে টাইবারের স্পাইরালের ডিজাইন এবং টায়ার ডিজাইন। পরীক্ষা হলে আপনাকে স্পাইরালের ডিজাইন করতে হতে পারে এবং একটা স্ল্যাবের ডিজাইন করতে হতে পারে, মানে দুইটা অঙ্ক করতে হবে, একটা স্পাইরাল কলামের ডিজাইন এবং একটা স্ল্যাবের ডিজাইন। হ্যাঁ কলাম তো 2 মিনিটের ব্যাপার, আপনাকে তো বললামই, টাইট কলাম আরো
সহজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কিছু লিমিটেশনস। এইখানে সব স্পষ্ট করে আমি এতক্ষণ ধরে যে লিটারেচার বলতেছি সেই লিটারেচারে সবকিছু এখানে বলা আছে। কি বলা আছে? ফাইয়ের মান, এই যে ফাইয়ের মান টাইডের জন্য 0.65, স্পাইরালের জন্য 0.75, ঠিক আছে। এরপরে বলা আছে মিনিমাম রড 1% থেকে 8% এর জন্য, ঠিক আছে। Practically, it is very difficult for 8% rod into a column and maintain sufficient space for concrete flow bar. এগুলা কথা আমি যা বলছি তাই। একটা চার কোণা কলামের জন্য at least 4টা এবং একটা স্পাইরাল কলামের জন্য at least 6টা রড দিতেই হবে। এরপরে at least আচ্ছা, আর একটা ট্রায়াঙ্গেলের জন্য at least 3টা রড দিতে হবে, ঠিক আছে। যা যেই শেপ আসার জন্য যেটা লাগে সেটা রাইট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ফর্মুলাটা, এটা ফর্মুলা এই যে এগুলো সব পড়লেই পাবে না। স্পাইরাল বার এই লেখা আছে, দেখ গ্লাস স্লাইস স্লাইস কত দেওয়া আছে, এগুলো সব বলা আছে। হ্যাঁ, 10 নাম্বার বারের সাইজে বোঝা তো নরমাল বারে লাগবে না আর কি। যদি 10টার বেশি হয় বড় বড় ডায়ামিটারের, তাহলে তখন আপনারা আসলে 3 নাম্বার বার আমি বলছিলাম না সর্বনিম্ন, তখন তার থেকেও বড় টাই দেওয়া লাগে, ঠিক আছে। এগুলো আমার দরকার নেই এখানে। এই যে 48 টাইমস ইনটু ডায়ামিটার অফ বার, 16 টাইমস ইনটু, এগুলো সব বলা আছে। হ্যাঁ, এটা পড়ে নিন। এবার আসো, এখানে একটা কথা আমি স্কিপ করে গেছি। সেই কথাটা হচ্ছে কি এইটা, কথাটাকে আমি এখন এটা করব, মিনিমাম ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, এগুলো বলে দিছে। হ্যাঁ, বিএনবিসি তো বই লেখে না, এগুলা সব এসিআই এর উপর। বিএনবিসি তো তাই আছে, মানে এই জিনিসই আছে। আচ্ছা, এই যে আপনাদের যেই টাই ডিজাইন করছিলেন, এখানে আমি একটা জিনিস ছেড়ে আসছিলাম। কি ছেড়ে আসছিলাম নড়তেছে কেন? এই যে রডগুলা চার কোণায় যে 4টা রড বসছে সেগুলোকে বলা হয় হচ্ছে গিয়া ল্যাটারালি সাপোর্ট, মানে স্ট্রং যে রডগুলা। স্ট্রং রড কোনগুলোকে বুঝবেন? যেগুলা টায়ার ভাঁজে পড়ে সেগুলাই হচ্ছে গিয়া স্ট্রং রড। যেগুলা টায়ার ভাঁজে পড়ে না সেগুলা কখনোই স্ট্রং রড হতে পারে না, সেগুলা হচ্ছে গিয়া লুজ রড। এখানে লুজ রড কোন 4টা কোনগুলো বলেন দেখি? এই যে এটা লুজ, এটা লুজ, এটা লুজ, এটা লুজ। কারণ কি? এটা এক সাইডে সাপোর্ট পাইছে ঠিকই, কিন্তু এই সাইডে যখন নড়াচড়া করবে তখন এর কোনো সাপোর্ট নাই। কিন্তু এ যখন এই সাইডে নড়তে যাবে তখন ভাঁজের উপর পড়ছে, ওই সাইডে যখন নড়তে যাবে তখন ভাঁজের উপর পড়ছে। বোঝা গেছে? তাহলে এখানে লুজ রড আপনারা দেখলেই চিনতে পারবেন লুজ রড কোনগুলো। এখন আমাকে বলছে কোন লুজ রড বা কোন আনসাপোর্টেড রড এর দুই পাশে সাপোর্টেড রড অ্যাট লিস্ট 6 ইঞ্চির মধ্যে থাকতেই হবে। আবার বলি শুনেন, কথাটা আমি ভালোভাবে বলি। কোন আনসাপোর্টেড রড এখানে কোনগুলো চিনতে পারতেছেন তো? এই যে এটা, একে যখন চিন্তা করবেন এর ডানে বা বামে, ডানে এবং বামে যে রডগুলো সাপোর্টেড, মানে সাপোর্টেড রড আছে, যে তার ডানে এবং বামে যে সাপোর্টেড রডগুলো আছে তাদের মধ্যবর্তী গ্যাপ 6 ইঞ্চি বা তার থেকে কম হইতে হবে। তাইলে এক্সট্রা কোনো টাইবার দরকার নেই। যদি 6 ইঞ্চির বেশি হয়, এই যে মাঝখানে গ্যাপ কোনগুলো, এটা না, অথবা এখানে গ্যাপ, অথবা এখানে গ্যাপ, যদি 6 ইঞ্চির বেশি চলে যায় তাহলে আবার মাঝখানে এক্সট্রা টাই লাগবে। বোঝা গেছে? কোন আনসাপোর্টেড রডের ডানে বা বামে যদি সাপোর্টেড রড 6 ইঞ্চির বেশি চলে যায়, ডানেই হোক আর বামেই হোক, তাহলে যে আনসাপোর্টেড ছিল তাকে সাপোর্টেড বানাতে হবে। তাকে সাপোর্টেড বানানোর এইটা কি? এই যে এইগুলো দেখেন ডটেড মারছে। ডটেড মারার কারণ কি? থাকতেও পারে নাও থাকতে পারে। কারণ যদি এই গ্যাপটা যদি 6 ইঞ্চির থেকে বেশি হয় তাহলে এই টাইটা
লাগবে। যদি 6 ইঞ্চি থেকে কম হয় তাহলে এই টাইয়ের কোনো দরকার নাই। এখানে যদি 6 ইঞ্চি থেকে বেশি হয় তাহলে লাগবে, না হলে দরকার নাই। এখানে এই জিনিসগুলা বলে দিয়েছে, এখানে 15 সেন্টিমিটার লাগছে, 15 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু মোর অর লেস 6 ইঞ্চি আর কি। হ্যাঁ, মানে এসআই ইউনিটে বললে 15 সেন্টিমিটার, এফপিএস ইউনিটে বললে 6 ইঞ্চি। দেখেন এখানে কোনো এক্সট্রা টাই নেই, এখানে কোনো এক্সট্রা টাই নাই, কারণ এই গ্যাপগুলো কত লেস দেন 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে 6 ইঞ্চি। এখানে যখন গ্রেটার হয়ে গেছে, এটাও গ্রেটার, এটাও গ্রেটার, তখন এখানে একটা এক্সট্রা টাই দিছে। এখানে 15 সেন্টিমিটার লেস টাই দেয় নাই, এখানে 15 সেন্টিমিটার গ্রেটার এক্সট্রা টাই দিছে। কিভাবে টাই দিছে দেখাও দিছে। এদিকে 15 সেন্টিমিটার বেশি, এদিকে 15 সেন্টিমিটার বেশি, এইভাবেও দিতে পারি অথবা এভাবেও দিতে পারি, যেভাবে দেন, যেভাবে দেন। এইটাও একটা সিস্টেম, এটাও একটা সিস্টেম, ঠিক আছে। অথবা এইভাবে, এখানে সব ওরিয়েন্টেশন গুলো দেখানো আছে। হ্যাঁ, কিভাবে রড দিতে হয়, টাই দিতে হয়, এক্সট্রা টাই, এখানে সব কি করা আছে দেখানো আছে, বোঝা গেছে। এক্সট্রা টাই মাঝে মাঝে এই জিনিসটাই বাদ ছিল, এখন এতক্ষণ পর্যন্ত যেটা ছিল এই জিনিসটাই বাদ ছিল। অবশ্যই ওইটাই যেভাবে দিবেন এটা সেভাবে দিবেন। যদি 15 সেন্টিমিটারের থেকে বা 6 ইঞ্চির থেকে বেশি গ্যাপ হয়, এইখানে আমি দিছিলাম না, এখানে আমি দিছিলাম না, কারণ কি বলুন দেখি। এই গ্যাপটা কম ছিল, আপনি হিসাব করে দেখেন 5.5 ইঞ্চি করে গ্যাপ আছে। এটা আমি গ্যাপটা ক্যালকুলেট করছি কেমনে, আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার কভার রডের ডায়ামিটার বাদটা দিয়ে আপনি হিসাব করে দেখবেন, ওখানে তাও 6 ইঞ্চি আসলে দিবেন, না আসলে দিবেন না, এই তো। হ্যাঁ বলেন। হ্যাঁ কি না, আমার এইসব বিল্ডিং এর ক্ষেত্রে তো সবই ফিক্স, সব ফিক্স, সব ফিক্স, এখানে কোনো হিসাব নাই। আর আপনি যেগুলো বলতেছেন ওটাও আসে, শর্ট কলামে আসে না, ওটার কে ফ্যাক্টর আছে, একটা আলাদা কে ফ্যাক্টর প্রান্তের কন্ডিশনের উপর ইফেক্টিভ লেন্থ বের করতে হয়, ওটার একটা আলাদা ফ্যাক্টর আছে, ওটা বের করা যায়। ওটা সাধারণত স্টিল বিল্ডিং এর জন্য প্রযোজ্য, কারণ ওখানে বোল্টিং করা থাকে, তো ওটা স্টিল বিল্ডিং এ আমরা প্রয়োজন থাকবে। তাই আচ্ছা, এটা বোঝা গেছে। এই হচ্ছে কি কলাম ডিজাইন। তোমরা এই জিনিসটা আপনাদেরকে প্রিন্ট করে পরীক্ষা হলে। আচ্ছা, এখানে আরো কিছু ক্রিটিক্যাল জিনিস দেখানো আছে। হ্যাঁ, একটু দেখে নিন। বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আসলে কলাম দেওয়া যায়, এটা আসলে কোনো ই না, এভাবে দেওয়া যায়, টি শেপে দেওয়া যায়, এভাবে এভাবে বহুভাবে দেওয়া যায় আর কি। এগুলো আপনারা দেখে নিন। ওকে, থ্যাংক ইউ। একজনেরটাই দিই, সব করে আসলে দেওয়া যাবে না।